গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং থেকে আপকামিং গ্রুপ সি এবং ডি এর জন্য একটি মক টেস্ট, এবং এখানে আমরা এর আগে কিন্তু 4টি মক টেস্ট নিয়েছি। আজকে পঞ্চম ক্লাস অর্থাৎ পঞ্চমতম মক টেস্ট। প্রত্যেকেই যারা কানেক্টে আছো, আমাদের ক্লাস রুটিন এটাই আছে। ফেব্রুয়ারিতে আমার ক্লাস সকাল 7টা থেকে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস তোমরা টাইম মতো পেয়ে যাবে। টেলিগ্রামে তোমরা কানেক্ট থাকো, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তুমি পাবে। পাশাপাশি আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কিন্তু পেড ব্যাচও কিন্তু করাচ্ছি। পেড কোর্স অপশন পাচ্ছ কোথায়? TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো, এবং এখানে আমাদের প্রচুর ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ তোমরা পাচ্ছ, প্রয়োজনে অবশ্যই জয়েন করতে পারো। তো চলো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করব। 25 কোশ্চেন আমাদের থাকবে, এবং এর মধ্যে তোমার স্কোর কত হচ্ছে সেটা তুমি চেক করবে। প্রথম কোশ্চেন, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কি? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ, অপশন বি। ভারতের সেনাবাহিনীর প্রধান বর্তমানে কে আছেন? সেনাবাহিনীর প্রধান হিসেবে কে নিযুক্ত আছেন? তো আমরা কয়েকদিন আগে তোমরা দেখতে পাবে দুটো ক্লাস নিয়েছি, সেখানে বিভিন্ন ইম্পর্টেন্ট কে কোন পদে নিযুক্ত আছে সেইগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধান চিফ অফ আর্মি স্টাফ, অপশন বি হবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। অপশন বি রাইট অ্যান্সার আছে। যদি বলা হয় ভারতের বিমান বাহিনীর প্রধান, অমরপ্রীত সিং। এবং যদি বলা হয় ভারতের নৌবাহিনীর প্রধান, দীনেশ কুমার ত্রিপাঠী। তিনটে প্রধান আমাদের মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 3, ex-situ সংরক্ষণের উদাহরণ হলো কোনটি? ex-situ কনজারভেশন এখানে কোনটি হবে? ex-situ কনজারভেশন এবং আরেকটা হচ্ছে in-situ। দুই ধরনের সংরক্ষণ হয় জীববৈচিত্র্য সংরক্ষণ। একটা হচ্ছে জীব যেখানে বসবাস করছে সেই পরিবেশটাকে আমরা যদি সংরক্ষণ করি, সেটা একটা সংরক্ষণ। আর একটা হচ্ছে জীবের আবাসস্থল থেকে বাইরে কোথাও কৃত্রিমভাবে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, অর্থাৎ কৃত্রিম পরিবেশে সংরক্ষণ। যেটা নিজস্ব পরিবেশ, জীব যেখানে বসবাস করছে সেটাকেই যদি সংরক্ষণ করি, সেটাকে বলি আমরা ইন সিটু কনজারভেশন। ঠিক আছে? তো বিভিন্ন জাতীয় উদ্যান যদি বলি, সেটা আমরা বলতে পারি ইন সিটু কনজারভেশন। বীজ ব্যাংক, বিভিন্ন বীজ সংরক্ষণ যেখানে আমরা করি, সেটাকে আমরা এক্স সিটু বলবো। সংরক্ষিত বিভিন্ন বন, এটাকে আমরা ইন সিটু বলবো। অভয়ারণ্য, এটাকে আমরা বলবো ইন সিটু কনজারভেশন। ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য বা বিভিন্ন সংরক্ষিত বন অঞ্চল, এগুলোকে আমরা ইন সিটু কনজারভেশন বলবো। এক্স সিটুর মধ্যে আমরা চিড়িয়াখানা বলতে পারি, জু বলতে পারি, ক্রায়ো প্রিজার্ভেশন বলতে পারি, বোটানিক্যাল গার্ডেন, সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ সংরক্ষণ করা হয়। তো এইগুলো আমরা এক্স সিটু কনজারভেশন ধরি, যেগুলো কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে সংরক্ষণ করা হয়। কোশ্চেন নাম্বার 4, কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? তো কয়লার 4 ধরনের প্রকার আমরা পাই। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা। অর্থাৎ কয়লার প্রকারভেদ হচ্ছে 4 রকমের হয়। সব থেকে ভালো কয়লা কোনটি? যে কয়লায় কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকবে, অর্থাৎ কয়লা মানে সেখানে কার্বন থাকতে হবে। কার্বন সবচেয়ে বেশি আছে যে কয়লা, সেটি হচ্ছে সব থেকে ভালো কয়লা, উন্নত মানের কয়লা। তো কার্বনের পরিমাণের উপর ডিপেন্ড করে আমরা 4 ধরনের কয়লা পাচ্ছি। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা। অ্যান্থ্রাসাইট হচ্ছে সবচেয়ে ভালো মানের কয়লা, উচ্চ মানের কয়লা অ্যান্থ্রাসাইট, যেখানে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তারপর হচ্ছে বিটুমিনাস। তাহলে অ্যান্থ্রাসাইট, এটাকে আমরা যদি র্যাঙ্কিং করি, এটাকে আমরা ফার্স্ট পজিশনে রাখবো। বিটুমিনাস এটি হচ্ছে সেকেন্ড,
লিগনাইট এটি হচ্ছে থার্ড, এবং সব থেকে নিম্নমানের কয়লা যদি বলা হয় সেটি কিন্তু হবে পিট কয়লা। সব থেকে লো কোয়ালিটি নিম্নমানের কয়লা হচ্ছে পিট কয়লা। এখন প্রশ্ন হচ্ছে ভারতে সব থেকে কোন কয়লা বেশি পাওয়া যায়? ভারতে এই 4 ধরনের কয়লার মধ্যে বিটুমিনাস কয়লা সব থেকে বেশি পাওয়া যায়। এটাও তোমরা মনে রাখবে যে ভারতে এই বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায়। ভারতের দামোদর উপত্যকা অঞ্চল, এখানে সব থেকে বলা হচ্ছে ভারতের 80% কয়লা এই দামোদর ভ্যালিতে আছে, দামোদর উপত্যকা অঞ্চলে। ভারতের সর্বপ্রথম যদি কয়লা খনির কথা বলা হয় কি হবে উত্তর? রানীগঞ্জ, পশ্চিমবঙ্গের বর্ধমানের রানীগঞ্জ। এইটি হচ্ছে প্রাচীনতম কয়লা খনি। 1774 সালে সেই সময় এই কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল। রানীগঞ্জ, পশ্চিমবঙ্গে আসানসোল বা দুর্গাপুর এই সংলগ্ন অঞ্চলে কিন্তু কয়লা খনি আছে। পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে ভালো পরিমাণে কয়লা আছে। মানুষের এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারক কে? এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক কে? আবিষ্কারক হলেন কার্ল হুজ, কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ফিশার। অপশন ডি কার্ল পিয়ারসন। এবিও ব্লাড গ্রুপ যেটাকে আমরা কি বলি? এবিও ব্লাড গ্রুপটাকে যদি আমরা ভাঙি, এখানে আমরা 4 ধরনের গ্রুপ পাবো। একটাকে বলবো এ গ্রুপ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এবি, আর একটা হচ্ছে ও। এই 4টে গ্রুপকে একসঙ্গে বলা হয় এবিও গ্রুপ। এর মধ্যে আবার পজিটিভ, নেগেটিভ, ঠিক আছে। বি এর মধ্যে আবার বি পজিটিভ, বি নেগেটিভ। এবির মধ্যে এবি পজিটিভ, এবি নেগেটিভ। ওর মধ্যে ও পজিটিভ, ও নেগেটিভ। এত ধরনের গ্রুপের ভাগ রয়েছে। তো এবিও যে গ্রুপ সিস্টেম, ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তো অপশন বি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। এখানে এবি প্লাস, এবি মাইনাস বা পজিটিভ নেগেটিভটা কিভাবে আমরা মেনশন করি? আর এইচ ফ্যাক্টর বলে একটা বিষয় আছে, যে ফ্যাক্টরটা রিসার্চ নামক বানরের দেহে পাওয়া গেছিল, সেই রকম ফ্যাক্টর আমাদের মানুষের দেহ আছে, যার আবিষ্কারক হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার এবং বিজ্ঞানী উইনার। দুইজনের নাম আমরা পাই যে আরএইচ ফ্যাক্টর আবিষ্কর্তা। যে রক্তে আরএইচ ফ্যাক্টর আছে, আরএইচ ফ্যাক্টর থাকলে কি হবে? আরএইচ ফ্যাক্টর থাকলে সেই গ্রুপটাকে আমরা বলি আরএইচ পজিটিভ। আরএইচ ফ্যাক্টর যদি থাকে সেই গ্রুপটাকে আমরা ধরি পজিটিভ, আর আরএইচ ফ্যাক্টর যদি না থাকে আরএইচ নেগেটিভ। অর্থাৎ সেক্ষেত্রে গ্রুপটা তোমার যদি ধরা হবে, যদি এ হয়, শুধু এ বলা হয় না, এ প্লাস মাইনাস, এ পজিটিভ নেগেটিভ এটা মেনশন কিন্তু করা হয়। তাহলে পজিটিভ আরএইচ ফ্যাক্টর যদি থাকে সেই গ্রুপটাকে আমরা বলবো পজিটিভ গ্রুপের রক্ত, যদি না থাকে নেগেটিভ। ওভারঅল যদি দেখা হয়, মানুষ পৃথিবীতে যত মানুষ আছে পজিটিভটাই বেশি পরিমাণ আছে, নেগেটিভ তুলনামূলক কম আছে। এবং এর মধ্যে আমরা আরেকটা ইনফরমেশন যেটা আছে, যে সার্বজনীন গ্রহিতা, সার্বজনীন গ্রহিতা কাকে বলা হয়? সব গ্রুপের রক্ত নিতে পারে হচ্ছে এবি গ্রুপ, আর ও গ্রুপের রক্ত যেটি সবাইকে দিতে পারে বলা হচ্ছে তাকে সার্বজনীন দাতা বলা হচ্ছে। সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহিতা, এই পয়েন্টটাও কিন্তু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 6, সবচেয়ে নমনীয় ধাতু নিম্নের কোনটি? নমনীয় মানে কি? নরম ধাতু, বিভিন্ন শেপ তুমি দিতে পারবে, ভাঙবে না সহজে, ঠিক আছে, ভঙ্গুর নয়। এটাকে বলা হয় মেলিয়াবেল মেটাল, সবচেয়ে নমনীয়। যে কোনো শেপ আমরা দিতে পারি হচ্ছে গোল্ড, সোনা। সোনা এমন একটি ধাতু যেটি বলা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু।
1 গ্রাম সোনা দিয়েও একটা রিং, আংটি বা বিভিন্ন শেপ দেওয়া যায়। 1 গ্রাম তো অনেক বেশি বললাম, আরো অল্প অল্প গ্রাম নিয়েও কিন্তু অনেক কিছু হচ্ছে, তাই তো? তাহলে সবচেয়ে নমনীয় ধাতু সোনা। সবচেয়ে ভালো তড়িৎ পরিবহন করে হচ্ছে রূপো। ভারতের প্রথম কোন মহিলা উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম কি? উত্তর কি হবে? ভারতের প্রথম মহিলা গভর্নর কে হবে এবং তিনি উত্তরপ্রদেশেরই গভর্নর হয়েছিলেন? অপশন এ ভিকাজি রুস্তম কামা, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি অরুণা আসফ আলী। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব প্রত্যেকে বলবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সরোজিনী নাইডু। তিনি ভারতের প্রথম মহিলা গভর্নর, যেটা উত্তরপ্রদেশ রাজ্যের, আমরা বলতে পারি তিনি উত্তরপ্রদেশ রাজ্যের গভর্নর হয়েছিলেন। সরোজিনী নাইডু ব্যক্তিত্বর সম্পর্কে আরো ইনফরমেশন আমরা যেগুলো পাই সেটা কি, স্বাধীন ভারতের প্রথম গভর্নর হলো মহিলা গভর্নর। পাশাপাশি পরদিন ভারতে আমরা যদি দেখি জাতীয় কংগ্রেসের 1925 সালের কানপুর সেশন তিনি সভাপতি হয়েছিলেন এবং তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত, এটা আমরা প্রত্যেকে জানি। 1917 সাল। কিন্তু অ্যানি বেসান্ত ছিল আয়ারল্যান্ডের। প্রথম ভারতীয় মহিলা যদি বলা হয় সরোজিনী নাইডু হবে। 1925 কানপুর সেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। সরোজিনী নাইডু গান্ধীজিকে মিকি মাউস বলেছিলেন জনপ্রিয়তার জন্য। মিকি মাউস, প্রশ্ন আসে মিকি মাউস গান্ধীজিকে বলেছিলেন কে? উত্তর হবে সরোজিনী নাইডু। পয়েন্টটা কিন্তু পরীক্ষা আসে। কোশ্চেন নাম্বার 8, লোকসভার বর্তমান বিরোধী দল নেতা কে? কিছু প্রশ্ন আসতে পারে কারণ খুব চর্চায় আছে এখন বিরোধী দল নেতা বর্তমানে রাহুল গান্ধী। ঠিক আছে, রাজ্যের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। চলো পরবর্তী কোশ্চেন, যখন আলোর প্রতিসরণ হয় তখন নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি অপরিবর্তিত থাকে? যখন আলোর প্রতিসরণ হয় অর্থাৎ আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে তখন কি ঘটনা ঘটবে? তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, বিস্তার চেঞ্জ হবে, কম্পাঙ্ক চেঞ্জ হবে নাকি বেগ চেঞ্জ হবে? কোনটি চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে অর্থাৎ চেঞ্জ হয় না কোনটি? সঠিক উত্তর কি হবে? একটা আলোক রশ্মি যখন ধরো বায়ু মাধ্যম থেকে এটা জল পতিত হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্য পাল্টাবে, বিস্তারটা পাল্টাবে, বেগ পাল্টাবে, কম্পাঙ্কটা চেঞ্জ হয় না। কম্পাঙ্কটা চেঞ্জ হয় না। কম্পাঙ্ক মানে একটা পূর্ণ কম্পন, 1 সেকেন্ডে কটা পূর্ণ কম্পন হচ্ছে সেটা। তরঙ্গ বেগ কিন্তু কমে যায়। আমরা আলোর গতিবেগ বায়ু মাধ্যমে যদি বলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু জলে গিয়ে সেটা 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে অনেকটাই কমে যায়। গোরা এই উপন্যাস লিখেছিলেন কে? উত্তর কি হবে? গোরা উপন্যাসের লেখক কে? কোশ্চেন নাম্বার 10, অপশন এ প্রমথ চৌধুরী, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সুরেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি প্রভাত কুমার মুখোপাধ্যায়। গোরা একটি বিখ্যাত উপন্যাস এবং যেটি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আরো বেশ কিছু উল্লেখযোগ্যর মধ্যে আমরা জানি গোরার পাশাপাশি ঘরে বাইরে, শেষের কবিতা চোখের বালি, গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে, কোশ্চেন নাম্বার 11, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়াল এই রাগের উদ্ভাবন কে করেন? খেয়াল এক ধরনের রাগ সঙ্গীত বলা হয়, তো এর উদ্ভাবন কে করেছেন?
অপশন এ বলছে তানসেন, অপশন বি আমির খসরু, অপশন সি কবির, অপশন ডি ওঙ্কারনাথ ঠাকুর। সঠিক উত্তর এখানে কি হবে? আমরা তবলা আবিষ্কারক হিসেবে কাকে জানি? আমির খসরু। তো এখানেও আমির খসরুর নাম আমরা পাচ্ছি। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। আমির খসরু যাকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি। আমির খসরু কোন সময়ের? সেই গিয়াসউদ্দিন বলবন দাস বংশের শেষের দিকে উল্লেখযোগ্য রাজা। গিয়াসউদ্দিন বলবন থেকে আলাউদ্দিন খলজি সময়কাল পর্যন্ত তিনি বিভিন্ন রাজার পৃষ্ঠপোষকতা করেছেন বা সভাকবি হিসেবে ছিলেন। মূলত খুবই উল্লেখযোগ্য আলাউদ্দিন খলজির সময়। সুলতান আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং আমির খসরু যাকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি, তুতি ই হিন্দ তাকে বলা হয়। হাইড্রোজেন গ্যাসের রং কেমন হয়? হাইড্রোজেন গ্যাসের রং কেমন হয়? হাইড্রোজেন গ্যাস, যেটা সাংকেতিক ভাবে আমরা লিখি H2। হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস। হাইড্রোজেন এটি সব থেকে হালকা গ্যাস। বায়ুমণ্ডলে এর পরিমাণ খুবই কম। পর্যায় সারণীতে প্রথম বসে আছে। পারমাণবিক হচ্ছে 1। হাইড্রোজেন গ্যাস এর রং থাকে না, অর্থাৎ বর্ণহীন। হাইড্রোজেন গ্যাস সব থেকে হালকা গ্যাস, এর কোনো কালার নেই, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। ভারতে 100 টাকার নোটে সই থাকে কার? ভারতে যে নোটগুলো আছে, আমরা বিভিন্ন নোট পাই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 500, 2000 ছিল, এখন আর খুঁজে পাওয়া যায় না। তো এই যে নোটগুলো আছে, 200 টাকার নোট আছে। তো এখানে 100 টাকার নোটের কার সই থাকে? উত্তর হবে গভর্নর অফ রিজার্ভ ব্যাংক, আরবিআই এর গভর্নর। রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। দেখো, মাত্র 1 টাকার নোটে হচ্ছে অর্থমন্ত্রক তার সেক্রেটারি বা সচিবের সই থাকে 1 টাকার নোটে। বাদ বাকি সব নোটে আরবিআই এর গভর্নরের সিগনেচার থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো সেটা 20 টাকা হোক, 50 টাকা হোক, 100, 200, 500, যে নোটই হোক। নিম্নের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়? অপশনে তাপ্তি বা তাপি, গোদাবরী, নর্মদা, মাহি। সঠিক উত্তর কি হবে বলো? কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? সঠিক উত্তর এখানে হবে অপশন বি, গোদাবরী। গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী নদীকে বলা হয়, কারণ দৈর্ঘ্য সব থেকে বড় দক্ষিণ ভারতের যত নদী আছে। বিসিজি টিকার বিসিজি এর ফুল ফর্মটা কি হবে? বিসিজি এর ফুল ফর্মটা কি? বিসিজি টিকা আমরা কোন রোগে দিতে পারি? যক্ষা রোগে বিসিজি টিকা দেওয়া হয়। টিবি যে রোগ বলা হয়, টিউবারকিউলোসিস। যক্ষা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যক্ষা রোগের ব্যাকটেরিয়া হচ্ছে কি বলতো? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, টিবি। বিসিজি টিকা দেওয়া হয়। বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্লামেট গুয়েরিন। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 16, হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে? হ্যারি পটার একটা বিখ্যাত ক্যারেক্টার এবং বিখ্যাত সিরিজ। হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে? জে.কে রাউলিং, আর্থার কোনান ডয়েল, ওয়াল্ট ডিজনি। অপশন ডি কোনটি নয়। হ্যারি পটার এই চরিত্রের স্রষ্টা কে বলো? আর্থার কোনান ডয়েল রচিত বিখ্যাত ক্যারেক্টার হচ্ছে শার্লক হোমস। শার্লক হোমস
ক্যারেক্টারটির স্রষ্টাকে? আর্থার কনান ডয়েল। হ্যারি পটার হচ্ছে জে.কে রাউলিং। অপশন এ তোমরা যারা করছো উত্তর সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 17, রান্নার গ্যাসের মূল উপাদান হলো কোনটি? রান্নার গ্যাস এলপিজিতে কি থাকে? তো এখানে আমরা সঠিক উত্তর করব প্রোপেন বিউটেন থাকে। এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই প্রোপেন বিউটেন এদের কোনো গন্ধ নেই, এর সঙ্গে আরেকটা গ্যাস মেশানো থাকে ইথাইল মারক্যাপটেন গ্যাস, যার গন্ধটা আমরা পাই যদি গ্যাস লিক করে, যে গন্ধটা পাই ইথাইল মারক্যাপটেন। এবং প্রোপেন বিউটেন এই রান্নার গ্যাসে এলপিজিতে ব্যবহৃত হয়, যেটা জ্বালানি গ্যাস। প্রোপেন বিউটেনের মধ্যে তুলনামূলক বিউটেনের পরিমাণটা বেশি থাকে। কোশ্চেন নাম্বার 18, 1 এমবি মেমোরি থেকে 1 জিবি মেমোরি কত গুণ বড়? উত্তর কি হবে বলো? এক এমবি এবং 1 জিবির মধ্যে ডিফারেন্স কি? আমরা এই যে প্রথম যে এককটা পাই, ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট, এটা হচ্ছে ক্ষুদ্রতম একক। এটা কি ক্ষুদ্রতম একক? তো এই বিটের পরে আমরা দেখব 4 বিট। 4টে বিট নিয়ে হবে 1 নিবল। 8 বিটস, 8টা বিটস নিয়ে তৈরি হবে 1 বাইট। 8টা বিটে তৈরি হবে 1 বাইট। 16টা বিটে তৈরি হবে 1 ওয়ার্ড। ঠিক আছে, 16 বিটে 1 ওয়াট। পাশাপাশি এবার আমরা বলি যে 1024 বাইট, এখানে হবে 1 কিলোবাইট, 1 কেবি। পাশাপাশি আমরা এটা মনে রাখবো যে 1024 কিলোবাইটে হয় 1 এমবি। এবং এই যে কোশ্চেনটা ছিল, আমরা 1024 মেগাবাইট থেকে হবে 1 গিগাবাইট জিবি। তাহলে এখানে আমরা যে অ্যান্সারটা নেব, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 1024 গুণ বড় হচ্ছে 1 এমবি থেকে 1 জিবি। ক্লিয়ার প্রত্যেকে? তো এরপরে কিন্তু আরো আছে 1024 গিগাবাইটে আমরা বলি 1 টেরাবাইট, এইভাবে জোটাবাইট, ইয়োটাবাইট, অনেকগুলো আছে। কোশ্চেন নাম্বার 19, নন-টেফন্টে ক্যারেক্টার, এটি একটি কমিক ক্যারেক্টার, এর স্রষ্টাকে বলতে হবে। কোশ্চেন নাম্বার 19, সঠিক উত্তর অপশন এ নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন বি নারায়ণ দেবনাথ, অপশন সি প্রেমেন্দ্র মিত্র, অপশন ডি গৌর কিশোর ঘোষ। নন-টেফন্টে কমিক ক্যারেক্টার স্রষ্টা হচ্ছে অপশন বি নারায়ণ দেবনাথ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার হচ্ছে টেনিদা। টেনিদা ক্যারেক্টার স্রষ্টাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ দেবনাথ যদি বলো হাদা বোদা, এই ক্যারেক্টারের স্রষ্টা নারায়ণ দেবনাথ। বাটুল দি গ্রেট, এটাও কিন্তু নারায়ণ দেবনাথ। প্রেমেন্দ্র মিত্র ঘনাদা, গৌরীকিশোর ঘোষের ব্রজদা, এগুলো ইম্পর্টেন্ট। ঘনাদা, গৌরকিশোর ঘোষের ব্রজদা। ফেলুদা হচ্ছে সত্যজিৎ রায় সৃষ্ট ক্যারেক্টার।
ভারতে প্রথম স্থাপিত বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতে প্রথম স্থাপিত বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি হবে বলো? সঠিক উত্তর এখানে হয়ে যাবে আমাদের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। 1986 সালে এটি ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায়। বর্তমান ভারতে তুমি যদি বলো স্যার বায়োস্ফিয়ার রিজার্ভ কটি আছে, 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ইন্ডিয়াতে। এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র একটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেটি হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন এটি বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছে 1989 সালে, মনে রাখবে। ওকে, পরবর্তী আসবো। তো আমাদের যে ব্যাচগুলো চলছে, এখানে অনেক ব্যাচ অলরেডি চলছে। তোমরা যদি চাও আমাদের বিভিন্ন ব্যাচ এখানে দেখতে পাচ্ছ। তুমি যদি রেলের জন্য প্রস্তুতি নিতে চাও, এনটিপিসি গ্রুপ ডি এর ব্যাচ রয়েছে। এসএসসি জিডির জন্য খাটতে চাও, এই ব্যাচ রয়েছে। ডাব্লিউবির জন্য আছে। এছাড়া কম্বাইন্ড ফাউন্ডেশন, আপার প্রাইমারি বিভিন্ন ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি। কোশ্চেন নাম্বার 21 আজকে এন্ড করব। এখানে তোমরা হোমওয়ার্ক করবে, কোনটি সঠিক উত্তর হবে। হাত বেশি পুড়বে কোন ক্ষেত্রে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড জল, 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাষ্প, 90 ডিগ্রি সেন্টিগ্রেড জল, অপশন ডি এবি উভয়। তাহলে 20 কোশ্চেন হলো, তোমাদের 20 কোশ্চেন হবে পরীক্ষায়, এবং সেখানে আজকের সেটে কত আসলো একটু কাউন্ট করতে হবে। এর আগে 4টি ক্লাস আমি নিয়েছি, অবশ্যই একটু ক্লাসগুলো দেখবে, আশা করি অনেকটা হেল্প হবে। তো সামনে পরীক্ষা আছে, যে কটা দিন হাতের সময় আছে নষ্ট না করে রিভিশন করতে থাকো। ঠিক আছে, যা পড়েছো ওটাই রিভিশন করো, নতুন করে কিছু পড়ার দরকার নেই। কিছু কারেন্ট টপিকও আমি ক্লাস করেছি, সেগুলো তোমরা দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।